আসসালামু আলাইকুম, মালিহা হুসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। জুলাই সনদ তৈরির প্রক্রিয়াটি স্বচ্ছ ও দৃশ্যমান রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা ও কমিশন প্রধান মোহাম্মদ ইউনূস। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক ও ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া। বৈঠকে ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ তৈরির কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে বলে কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টাকে জানান। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের সংলাপে 8টি বিষয়ে ঐকমত্য হয়েছে বলে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। এছাড়া আরও 7টি বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে আলোচনা চলমান আছে বলে জানান তিনি। নির্বাচন রুখে দিতে সবখানে ষড়যন্ত্র চলছে, তবে কারো পাতা ফাঁদে পা দেয়া যাবে না মন্তব্য করে সবাইকে সতর্ক থাকতে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে চক্রান্ত করছে একটি মহল। রাজধানীতে ছাত্রদলের জুলাই স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ছাত্রদলের আয়োজনে এই স্মরণ সভা। ছাত্রদলের সাবেক নেতারা আলোচনায় অংশ নিয়ে বলেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানে ওয়াসিম আকরামের মতো ছাত্রদল নেতারা গণতন্ত্রের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে। 90-এর স্বৈরাচার আন্দোলন থেকে শুরু করে যুগে যুগে তারা অপশাসনের বিরুদ্ধে প্রতিরোধ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ যখনই কোনো ক্রান্তিকাল অতিক্রম করেছে, তখনই জিয়া পরিবার তার সদস্যরা মাঠে নেমেছে অকুতোভয় সৈনিকের মতো। গোপালগঞ্জে কোটালী পাড়ায়, টুঙ্গি পাড়ায় যে নির্বাচনী যে কেন্দ্রগুলো ছিল, সেখানে 10%-এর বেশি ভোটের মধ্যে ভোটারের মুড়ি বইতে, ব্যালটের মুড়ি বইতে সেখানে ভোটারের স্বাক্ষর ছিল না। ছাত্র দল, যুব দল, বিএনপির অসংখ্য নেতা কর্মী 16-17 বছর ধরে নির্বিচারে তাদের হত্যা করেছে, জেল খাটিয়েছে, মামলা দিয়েছে। বিএনপি মহাসচিব বলেন, বাকশাল কায়েমের মধ্য দিয়ে ফ্যাসিস্টরা কালে কালে গণতন্ত্রকে নস্যাৎ করে দেশকে ধ্বংস করতে চেয়েছিল। ফ্যাসিবাদ তো এখনো শেষ হয়ে যায়। আজকে লক্ষ্য করে দেখুন যে পরিকল্পিতভাবে এই গণতন্ত্র যেন উত্তরণ না ঘটে, তার জন্য কাজ শুরু হয়েছে। আমার নেতা তারেক রহমান সম্পর্কে অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বলা হচ্ছে। এটা কেন করা হচ্ছে? ভয়ে পেয়ে। মির্জা আলমগীর বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দেওয়ার ঘোষণা আসার পর থেকেই একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে নেমেছে। এদের কোনো পাতা ফাঁদে আমরা পা দেব না। এরা ফাঁদ পাচ্ছে, আমাদেরকে প্রভোগ করছে যে আমরা যেন আমরা ঝাঁপিয়ে পড়ি, প্রতিবাদ করি, কনফ্রন্টেশন করি, এমন একটা অবস্থা তৈরি করি যেন গণতন্ত্রের উত্তরণটা ব্যাহত হয়। এটাতে আমরা পা দেব না। জুলাইয়ে নিহত আহতদের পরিবারগুলো যথাযথ সহায়তা না পাবারও অভিযোগ করেন বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। চেয়েছিলাম ডেমোক্রেসি, পেয়েছি মবক্রেসি, এমন অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে এখনও নির্দেশনা দেওয়া হচ্ছে না। এদিকে পৃথক আলোচনায় দলটির নেতারা অভিযোগ করেন, মিটফোর্ড হত্যাকাণ্ডের দায় সরকারকে না দিয়ে বিএনপি ও তারেক রহমানের উপর চাপানো হচ্ছে। সাদরিনা খন্দকারকে সাথে নিয়ে আবির আহমেদের রিপোর্ট। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এমন অভিযোগে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে যুবদল। দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হন সংগঠনটির নেতাকর্মীরা। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন,
অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এ সময় গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা নিয়েও কথা বলেন তিনি। যারা গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে তারা কারা এবং কেন? জবাব হচ্ছে সরকারের নির্লিপ্ততা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা। মাননীয় প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশনকে আপনি এখনো অফিসিয়ালি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য এখনো কোনো যথাযথ প্রক্রিয়ায় ইনস্ট্রাকশন দেন নাই। এর আগে একই স্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে কৃষক দল। এ সময় রিজভী আহমেদ বলেন, তারেক রহমানকে নিয়ে অপপ্রচার চালিয়ে নির্বাচন পেছানোর অপচেষ্টা জনগণ মেনে নেবে না। মিটফুটের সামনে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলার জন্য দায়ী দায়িত্ব তো সরকারের, তাকে কিছু বললেন না, প্রশাসনকে কিছু বললেন না। মিছিল করছেন তারেক রহমানের বিরুদ্ধে, যিনি 17-18 বছর লন্ডনে রয়েছেন। এটা নির্বাচন পেছানো, অথবা আপনারা কোনো কুচক্রীদের সাথে আপনারা সম্পর্ক রাখছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আয়োজিত এক আলোচনায় আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, আওয়ামী লীগের ডিএনএর মধ্যে পেশিশক্তি রাজনীতি বিদ্যমান। এটা আওয়ামী লীগের ডিএনএর মধ্যে আছে। পেশি শক্তির মাধ্যমে রাজনীতি করতে হবে, যেটা গোপালগঞ্জে আমরা দেখেছি। সবাই বলেছে, এত কিছুর পরও একটি পলাতক শক্তি, একটি রাজনীতিবিদ সম্পূর্ণভাবে যে প্রত্যাখ্যিত হয়েছে বাংলাদেশের মানুষ দ্বারা, তাদের মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন আসে আওয়ামী লীগ এবং এদের মধ্যে লক্ষ্য। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা থাকায় গোপালগঞ্জে সকাল 11টা পর্যন্ত কারফিউ বাড়ানো হয়েছে। বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানান ঢাকার বিভাগীয় কমিশনার। এদিকে কারফিউ ঘিরে গোপালগঞ্জ শহর জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। হাসপাতাল ব্যতীত বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট। গোপালগঞ্জ থেকে নূর হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ রুবেল। জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় হামলা সংঘর্ষের পর থেকেই গোপালগঞ্জে কারফিউ চলছে। কারফিউর মধ্যে বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট। সড়কে যানবাহনের উপস্থিতি অন্য দিনের তুলনায় অনেক কম। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না শহরের বাসিন্দারা। বেচা কিনাই বন্ধ, আমরা তো বেচা কিনা না করলে আমরা চলবো কিভাবে? কারফিউ থাকলে মানুষজন শহরে না ঢুকলে আমরা কি খাবো? একেবারে জিরো ভাইয়া, সকাল থেকে পর্যন্ত বন্দি করতে পারে নাই। আমাকে কোনো যাত্রী না দেয় না, সব গাড়িগুড়ি খালি, অফিস আদালত দোকানপাট সব কিছু বন্ধ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়। দিনভর টহলে ছিল সেনাবাহিনীর সাজোয়া যান। এনসিপির বহরে হামলাকারীদের ধরতে দিনভর অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এতে সন্দেহভাজন অন্তত 24 জনকে আটক করা হয়েছে। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক শেষে কারফিউ বাড়ানোর কথা জানান ঢাকার বিভাগীয় কমিশনার। সার্বিকভাবে যাতে আর পরিস্থিতির অবনতি না ঘটে, এই জন্য আমরা যে কারফিউটা ছিল সেটা আমরা কন্টিনিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামীকালকে দুপুর 12টা পর্যন্ত সেই কারফিউ বলবৎ থাকবে এবং 2 ঘন্টা বিরতি দিয়ে আবার সেটা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সেটা চলমান থাকবে। এদিকে এর আগে ক্ষতিগ্রস্ত গোপালগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক। কারাগারের নিরাপত্তা জোরদার করার কথা জানান তিনি। প্রথম থেকে এখানে ব্যবস্থা নিয়েছি। এছাড়া আমাদের কারারক্ষীদের, তারপরে এখানে যিনি কারার ইনচার্জ হিসাবে আছেন, ওনার সাহসিকতার জন্য আমরা এটা যথেষ্ট পরিমাণে আমরা ট্যাকল করতে পেরেছি। আমরা এখন 3 দিন আপনারা নিজেরাই দেখছেন এখানে যে আমাদের এখানে বিজিবি আছে, আর সেনাবাহিনী আছে, এখানে পুলিশেরও দিনকে টহল আছে এখানে। সুতরাং গতকালকে চেয়ে আজকের পরিস্থিতি অনেক বেটার। কারফিউ চলমান থাকায় গোপালগঞ্জ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রায় হামলা সংঘর্ষের পর থেকেই গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে হামলায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। নূর হোসেন, এনটিভি নিউজ, গোপালগঞ্জ।
গোপালগঞ্জের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে, তবে হামলার সাথে জড়িতদের ধরতে অভিযান চলবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, বুধবারের হামলার ঘটনায় এখন পর্যন্ত 25 জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। গোপালগঞ্জের পরিস্থিতি এখন নর্মাল। এই পর্যন্ত 25 জনকে ধরা হয়েছে, যাকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আর আমাদের পুলিশ সদস্য 10 জন আহত ছিল, তার 2 জনরে অলরেডি নিয়ে আসা হয়েছে, আরও 3 জনরে এই পুলিশ হসপিটালে নেওয়া হয়েছে। সকালে আমি ওই পুলিশ হসপিটালে গেছিলাম, তাদের আমি দেখে আসছি। আচ্ছা, আর কোনো অভিযান চালানো হবে? অভিযান তো চলতেছেই। কতদিন চলবে স্যার? যতদিন পর্যন্ত সন্ত্রাসীরা সব ধরা না হবে। মুজিবের সংবিধান দিয়ে আর বাংলাদেশ চলবে না, জনগণের ও ইনসাফের নতুন সংবিধান দিয়ে বাংলাদেশ চলবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাতে মানিকগঞ্জে পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে রাজবাড়ীতে পথসভায় নাহিদ বলেন, আওয়ামী লীগ কেবল রাজনৈতিক দল নয়, এটি সন্ত্রাসী সংগঠন। বলেন, মুজিববাদীদের হাত থেকে মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে। এরমুল কায়েসের ডেস্ক রিপোর্ট। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মুজিবের সংবিধান দিয়ে আর বাংলাদেশ চলবে না, জনগণের ও ইনসাফের নতুন সংবিধান দিয়ে বাংলাদেশ চলবে। অনেকে চেয়েছিল পুরনো রাষ্ট্রের পুরনো আইন কানুন পুরনো সিস্টেমে শুধু তারা ক্ষমতায় যাবে, আমরা সেটা বিরোধিতা করেছিলাম, ফলে আমাদেরকে নতুন রাজনৈতিক দল করতে হয়েছে। এর আগে বিকেলে রাজবাড়ীতে পথসভা করে দলটি। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ কেবল রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠন। এই মুজিববাদী আদর্শ আওয়ামী লীগের গোড়া, বাংলাদেশকে বিভাজিত করেছে, বাংলাদেশের মানুষদেরকে হত্যা করেছে, গুম খুন সবকিছু জায়েজ করেছে এই মুজিববাদী আদর্শের মাধ্যমে। আমরা এটাও বলেছি, মুজিববাদ আর মুক্তিযুদ্ধ কিন্তু এক জিনিস না, ফলে আমাদের এই মুজিববাদীদের হাত থেকে আমাদের মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে। আওয়ামী লীগ কেবল একটা রাজনৈতিক দল না, এটা তো একটা সন্ত্রাসী সংগঠন অবশ্যই। পথসভায় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ বক্তব্য রাখেন দলের নেতাকর্মীরা। গতকাল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ যেই রাজনৈতিক দলটি রয়েছে, এই দলটিকে প্রতিরোধ করার সাথে সাথে আওয়ামী লীগের যেই কালচারাল উইং, যেই মিডিয়া উইং, তাদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে। এর আগে ফরিদপুরে জনতা মোড়ে পথসভা করে জাতীয় নাগরিক পার্টি। এ সময় গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয়কেন্দ্র উল্লেখ করে সহিংসতার ঘটনায় আওয়ামী লীগের আসল রূপ স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। গোপালগঞ্জে এখনো ফ্যাসিস্টরা তাদের আশ্রয় কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে মুজিববাদী সন্ত্রাসীদের। আমরা পরাস্ত করেছি, আইনিভাবে শান্তিপূর্ণভাবে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক, আর না হলে আমরা অবিলম্বে গোপালগঞ্জে মার্চ করব। এ সময় জাতীয় নাগরিক পার্টির দলীয় কার্যালয় উদ্বোধন এবং জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন দলের নেতাকর্মীরা। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড, প্রয়োজনীয় সংস্কার ও গণঅভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই দাবি জানান। জুলাই অভ্যুত্থানের পর সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তি এই সংস্কারের দাবি তুলেছেন। যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের জন্ম হয়েছে এবং তারা কর্তৃত্ববাদী শাসনে আমাদের দেশের সমস্ত ক্ষমতা, রাজনৈতিক, মানবিক, সাংবিধানিক সবকিছু কেড়ে নিয়ে তারা বর্বর একটা যুগ তারা শাসন করেছে। এই কর্তৃত্ববাদী শাসক যেন আর তৈরি না হয়, এই জন্য আমাদের রাষ্ট্রের কাঠামোকে পরিবর্তন করতে হবে। সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক
তার স্ত্রী ও 2 কন্যার নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ থাকার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। রাজনীতির দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, দালিলিকভাবে তারিক সিদ্দিক পরিবারের এসব সম্পদের মূল্য 62 কোটি টাকা বলা হলেও বাস্তবে তা কয়েকশো কোটি টাকা। সব মিলিয়ে তাদের বিরুদ্ধে প্রায় 62 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় পৃথক মামলার সুপারিশ করতে যাচ্ছে দুদকের অনুসন্ধান টিম। এছাড়া তারিক আহমেদ সিদ্দিক ও তার স্ত্রী শাহিন সিদ্দিকের ব্যাংক হিসাবে প্রায় 122 কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে ভবনটির 21 তলায় বাংলাদেশ ব্যাংকের একটি কার্যালয়ে এই ঘটনা ঘটে। খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে 5টি ফায়ার ফাইটিং ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। ফায়ার সার্ভিস জানায়, ভবনটির 21 তলায় বৈদ্যুতিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজন সিকিউরিটি গার্ড আহত হয়। ফায়ার সার্ভিস আরও জানায়, বাংলাদেশ ব্যাংকের কর্পোরেট অফিসে লাগা এই আগুনের কারণ উদ্ধারে তদন্ত কমিটি গঠন করা হবে। এই তো আমরা বৈদ্যুতিক লাইনে আগুনটা পাইছি, সেই কারণে আমরা বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনটা লাগতে পারে, কিন্তু পরবর্তীতে আমরা আমাদের ফায়ার সার্ভিস পক্ষ থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটির মাধ্যমে জানা যাবে আগুনের কারণ, ক্ষয়ক্ষতি এবং উদ্ধার সম্পর্কে। ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তফসিল ঘোষণার আগে ভোটার হওয়ার উপযোগী হলে তাদেরকে ভোটার তালিকায় যুক্ত করার বিধান থাকছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ বলেন, তফসিল ঘোষণার 1 মাস আগে কোনো ব্যক্তির 18 বছর পূর্ণ হলে সে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এ সময় গোপালগঞ্জে এনসিপির উপর হামলা ইস্যুতে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, হামলার ঘটনায় কারা জড়িত তা খুঁজে বের করতে স্বরাষ্ট্র, আইন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 14 দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়ার কথাও জানান শফিকুল আলম। নির্বাচনের তফসিল যে সময় ঘোষণা করা হবে, তফসিল ঘোষণার সময় কিন্তু আসলে একটা চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচন কমিশনের হাতে থাকা প্রয়োজন হয়। তার আগে নির্বাচন কমিশন ভোটার তালিকাটা প্রকাশ করে, কোনো আপত্তি অনাপত্তি সংশোধন এগুলি সংশোধন করে, সব মিলিয়ে ধরুন 1 মাসের মতো, শিডিউলের আগে 1 মাসের মতো সময় তাদের লাগে। তার মানে কি, এই 1 মাস আগে ধরুন শিডিউল নির্বাচন কমিশন একটা নির্বাচনের জন্য একটা শিডিউল ঘোষণা করছে, সেটা অক্টোবর মাস। তার মানে কি, আমরা সেপ্টেম্বর যাচাই বাছাই হবে, সেপ্টেম্বরের আগের মাস পর্যন্ত যারা 18 বছর বয়স এলিজিবল তারা এখন ভোটার তালিকার অন্তর্ভুক্ত হতে পারবে। বিএনপি একটি বড় দল, এ দলে কিছু দুষ্কৃতিকারী ঢুকতে পারে বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কেউ যদি আওয়ামী লীগকে বিএনপিতে নেয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর সাভারে এসব কথা বলেন তিনি। যারা খুনি, সন্ত্রাসী, দখলদার যদি কেউ ঢুকে যায়, যদি চিহ্নিত হয় আর তাকে যদি শেখ হাসিনার মতো প্রশ্রয় দেওয়া হয়, তাহলে বিএনপি একটি ভালো সংগঠন। বিক্ষোভের ঘটনায় সাথে সাথে তাদেরকে আন্দোলন পরিষ্কার করা হচ্ছে, তার পুলিশকে বলা হচ্ছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। সারা দেশে সরকারের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা। চট্টগ্রামে যুবদলের প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এ সময় দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানান বক্তারা। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দেশের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবদল। ময়মনসিংহেও বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর যুবদল। বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া মৌলভীবাজার, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা।
গোপালগঞ্জে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ছাত্রলীগ কর্তৃক হামলা, অগ্নিসংযোগ এবং নৈরাজ্যের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর জামায়াতে ইসলামী। এ সময় বক্তারা ঘটনা জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে সিলেটের কোর্ট পয়েন্টে বিক্ষোভ মিছিল করেছে মহানগর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামী গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। আওয়ামী ফ্যাসিস্টদের হামলার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সভায় হামলার প্রতিবাদে ঝিনাইদহেও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর জেলা শাখা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। চট্টগ্রাম থেকে রফতানিমুখী দুটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাক বোট সংযুক্ত আরব আমিরাতের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বোট ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে তৈরি করা দুটি টাক বোট খালিদ ও ঘায়া সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান মাওয়ার শিপিং লিমিটেডের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। বাংলাদেশের স্বনামধন্য জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড তৈরি করেছে দুটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাগবোট, যা রপ্তানি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকীর খবর। বর্ণাঢ্য আয়োজনে প্রবাসীদের জনপ্রিয় চ্যানেল এনটিভির 23 বছরে পদার্পণ উদযাপন করেছে এনটিভি দর্শক ফোরাম জেদ্দা। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা। সভাপতিত্ব করেন এনটিভি দর্শক ফোরাম জেদ্দার সভাপতি এবং সৌদি আরব বিজনেস অ্যান্ড ইনভেস্টার্স ফোরামের সভাপতি আলহাজ আব্দুর রহমান। এনটিভির জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার প্রথম সচিব ASM সাইম। অনুষ্ঠানে আগত অতিথিরা নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য সংবাদ উপস্থাপন করায় এনটিভির প্রশংসা করেন। এনটিভিকে শুভেচ্ছা জানান বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়ামের চেয়ারম্যান মেজবাউদ্দিন আহমেদ, সাইফুল ইসলাম, সাংবাদিক সলিম আহমেদ, বাহারুদ্দিন বকুল, হানিস সরকার উজ্জ্বল, ফিরোজ আহমেদ, AR নোমান, আনোয়ার হোসেন রাজু, মোবারক হোসেন, রফিক চৌধুরী, সাদাত হোসেন সুজন, জামাল হোসেন স্বপন সহ বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ও জেদ্দার বিশিষ্টজনরা। শ্রীলঙ্কার বিপক্ষে সাফল্য পাওয়া স্কোয়াড ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লিটন দাসের নেতৃত্বাধীন লঙ্কাজয়ী দলটাই 3 ম্যাচের সিরিজে পাকিস্তানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাংলাদেশের ক্রিকেটে এমন ঘটনা সাধারণত দেখাই যায় না। এবার সাফল্যই পুরো স্কোয়াডকে অবিচ্ছিন্ন রেখেছে। দেশের মাটিতে খেলা হওয়ায় দলের উপযোগিতা না থাকার পরও মেহেদী হাসান মিরাজ তাই ধরে রেখেছেন তার জায়গা। টানা দ্বিতীয়বার টি-20 সিরিজে জায়গা পেলেন না সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে 20, 22 ও 24 জুলাই পাকিস্তানের বিপক্ষে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সবগুলো খেলা শুরু হবে সন্ধ্যা 6টায়। সংস্কৃতির খবর। প্রথমবারের মতো দেশে মুক্তি পেতে যাচ্ছে নেপালের সিনেমা। 18 জুলাই মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে নেপালের ছবি মিসিং কেটি হারায়কোর সূচনা। সাফটা চুক্তির আওতায় ছবিটি ঢাকায় আমদানি করেছে শো মোশন লিমিটেড। দীপেন্দ্র গাউসান পরিচালিত মিসিং কেটি হারায়েকো সূচনা মুক্তির পর নেপালে বেশ আলোচিত এবং প্রশংসিত হয়েছে। অন্যদিকে এই সিনেমার বিপরীতে বাংলাদেশ থেকে নেপালে যাচ্ছে তানিম রহমান অংশু পরিচালিত নডরাই। 2019 সালে মুক্তি পাওয়া নডরাই 44তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র সহ 6টি বিভাগে পুরস্কার পায়। রাতে স্টার সিনেপ্লেক্সে উত্তরা সেন্টার পয়েন্ট শাখায় এ উপলক্ষে আয়োজিত নেপালি ছবির প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী সহ ছবির পরিচালক, প্রযোজক সহ অন্যান্য কলাকুশলীরা।
এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।